একের যে অঙ্কটি রয়েছে বলা আছে যে ২৭টা ছোট ছোট জলবিন্দু মিলিত হয়ে একটি বড় জলবিন্দু সৃষ্টি করেছে। তাহলে এক্ষেত্রে উভয় ক্ষেত্রে আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত বের করতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে প্রথমটার আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ওয়ান, আর বড় যে ফোঁটা তার তলমাত্রিক ঘনত্ব সিগমা টু, আর এদের ব্যাসার্ধটা ধরে নিচ্ছি স্মল আর আর ক্যাপিটাল আর, আধানটা স্মল কিউ ক্যাপিটাল কিউ। তো এক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল কিউর মান হবে ২৭ ইন্টু স্মল কিউ, মানে ২৭টা ফোঁটার আধান কিন্তু বড় ফোঁটায় গিয়ে জমা হয়েছে। তাহলে বড় ফোঁটার আধান পেয়ে গেলাম। এবার সিগমা সমান কি হয়, আমরা জানি যে সিগমা সমান কিউ বাই এ, সিগমা সমান কিউ বাই এ, কিউ আধান আর এ হচ্ছে কি এরিয়া। গোলকের ক্ষেত্রে এরিয়া কত হয়, গোলকের ক্ষেত্রে এরিয়া হয় 4 পাই আর স্কোয়ার এটা। তাহলে সেই অনুযায়ী সিগমা ওয়ান কত হচ্ছে স্মল কিউ বাই 4 পাই স্মল আর স্কোয়ার, আর সিগমা টু কত হচ্ছে না ক্যাপিটাল কিউ বাই 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। তো এদের অনুপাত বের করতে হবে, এদের অনুপাত। তাহলে স্মল কিউ তো স্মল কিউ আর ক্যাপিটাল কিউ যেটা সেটা কিন্তু ২৭ কিউ হবে। এবার এদের দেখো এদের একটা ব্যাসার্ধের সম্পর্ক রয়েছে। ২৭টা ছোট ফোঁটার আয়তন কি হবে ২৭ ইন্টু 4 পাই স্মল আর কিউ, এক একটা ছোট কণার আয়তন এটা, তাহলে ২৭টার আয়তন ২৭ দিয়ে গুণ করতে হবে। তো এটা কিন্তু বড় ফোঁটার যে আয়তন তার সাথে সমান হবে। তাহলে এটা সমাধান করলে এখান থেকে তুমি দুটো আর এর মধ্যে সম্পর্কটা পেয়ে যাবে। এবার এই ক্যাপিটাল আর এর মানটা যদি এখানে বসিয়ে নেই তাহলে এটাকে সরল করলে অ্যান্সার 1:3 হচ্ছে। এবার মিলিকান ড্রপের যে পরীক্ষাগুলো হয় এক্ষেত্রে দেখো ওজন নিচের দিকে কাজ করে এমজি, আর তড়িৎ বল ওপর দিকে কাজ করবে, তড়িৎ বলের মান ইকিউ। ওই দুটোকে সমান করে নাও, তাহলে দুটোকে যদি সমান করে নেই তাহলে এমজি সমান ইকিউ। এবার বস্তুতে যদি কিউ আধান থাকে, ধরো এন সংখ্যক ইলেকট্রন অপসারণের জন্য এই আধানটা সৃষ্টি হয়েছে, তাহলে কিউ সমান এক্ষেত্রে এনই হবে। তাহলে কিউর মান এনই বসিয়ে নাও। এবার আয়তন সমান কি 4/3 পাই আর কিউব, এটা আয়তন আর এটা হচ্ছে ঘনত্ব। আয়তন আর ঘনত্ব গুণ করলে কি হয় না এর ভরটা পেয়ে যাবে। তাহলে এটা সরল করলে এখান থেকে আর এর মানটা তুমি পেয়ে যাবে। এরপর 3-এর দাগের যে অঙ্কটি রয়েছে, আমরা জানি যে দুটো আধানের মধ্যে যে পারস্পরিক বল হয় এটা যদি বায়ু মাধ্যম ধরে নিই এটা। এবারে আধান প্রথমটার আধান অর্ধেক, দ্বিতীয়টার আধান অর্ধেক, আর দূরত্বটা দ্বিগুণ করা হয়েছে। তাহলে এটা সরল করলে 1/16 ইন্টু এটা হচ্ছে, তাহলে 1/16 ইন্টু এফ। এরপর 4-এর যে অঙ্কটা রয়েছে, আচ্ছা একটা ধাতব মুদ্রা থেকে কত সংখ্যক ইলেকট্রন যদি তুলে নিই তাহলে তড়িৎ ক্ষেত্র স্থির থাকবে। আচ্ছা এক্ষেত্রে একই রকম নিচের দিকে এমজি আর ওপর দিকে তড়িৎ বল ইকিউ, আর কিউ সমান সেই এনই। তো মানগুলো এটা বসিয়ে নাও, ইকিউ সমান এমজি, কিউ সমান এনই, তাহলে এখান থেকে এন এর মানটা পেয়ে যাবে। তাহলে এটা 10⁸ হচ্ছে। এরপর 5-এর যে প্রশ্নটি রয়েছে, বিবৃতি 1-এ বলা আছে একটি ধারক একটি ব্যাটারিকে আহিত করতে পারে। এটা সম্ভব যদি ব্যাটারির তড়িৎচালক বল, ধরো ব্যাটারি এর তড়িৎচালক বলের চাইতে ধারকের যে বিভব সে বিভব বেশি, তাহলে ধারক থেকে আধান ব্যাটারিতে যেতে পারে, অর্থাৎ ব্যাটারিটি আহিত হতে পারে। অর্থাৎ এক বিবৃতি ঠিক রয়েছে। বিবৃতি 2-এ কি বলা আছে, একটি ধারক একটি বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের কারণ হতে পারে। তো এটাও ঠিক রয়েছে, ধারক থাকলে তড়িৎ প্রবাহ সৃষ্টি হতে পারে। মানে ধারক যখন ডিসচার্জ হয় তখন কি, তো ধারক থেকে আধান বর্তনীর মধ্য দিয়ে যায়, তাহলে এটাও ঠিকই রয়েছে। তাহলে দুটোই ঠিক। এবার 6-এর যে অঙ্কটি রয়েছে, তুল্য ধারকত্ব বের করতে হবে এ ও বি এর মধ্যে। তাহলে দেখো এটা যদি খুব সহজে করতে যাও তাহলে উম, এই যে এই যে বর্ডারটা আছে এটা কিন্তু একটা তার, তো তারের সব জায়গার বিভব কিন্তু সমান হয়।
তুমি ধরো সাপোজ এই যে 3C যে ধারকটা আছে ওর ডান দিকের প্রান্তকে এই যে বর্ডারে তুমি যে কোনো জায়গায় যোগ করতে পারো। তো আমি 3C কে A ও B এর মধ্যে যোগ করলাম। এবার এই যে 3C আছে এটাকেও এর এই ডান দিকের প্রান্তকে এখানে না যোগ করে B এর মধ্যে যোগ করো। মানে এইভাবে যোগ করব। তাহলে A থেকে শুরু, B তে গিয়ে শেষ। এটা 3C। একই রকম নিচের যে C আছে এই সিটাকেও তুমি, এটা ধরো এ থেকে স্টার্ট হয়েছে আর এই নিচের প্রান্তকে এখানে না যোগ করে একদম বিতে লাগিয়ে দাও, কারণ এই তারের সব জায়গা বিভব একই, যেখানে খুশি লাগানো যায়। তাহলে এর থেকে স্টার্ট করলাম, এটা লাগালাম বিতে গিয়ে। আবার এই যে 2C যে ধারকটা আছে এটাও কিন্তু এর যে বাম দিকের প্রান্ত একদম বিতে লাগিয়ে দাও, মানে স্টার্ট হয়েছে এ থেকে, শেষ হচ্ছে বিতে। তাহলে এর থেকে স্টার্ট, বিতে গিয়ে শেষ। আমি এটা নিচ দিয়ে করে নিচ্ছি, এটা 2C। তো এবার দেখো, এবার চারটে ধারক কিন্তু সমান্তরাল সমবায়ে রয়েছে। তাহলে তুল্য ধারকত্ব কি হবে না, এদের তুল্য ধারকত্ব হবে এ আর বি, চারটে ধারক সমান্তরালে তুল্য ধারকত্ব যোগ হয়, তাহলে 9C। তুল্য ধারকত্ব হচ্ছে 9C। এবার সাথে যে প্রশ্নটি রয়েছে, দুটো দুটো সমকেন্দ্রিক গোলীয় খোলক আছে, তাদেরকে একটি তার দিয়ে স্প্রিং দিয়ে যুক্ত করা আছে, পরিবাহী স্প্রিং দিয়ে যুক্ত করা রয়েছে। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে ভেতরেরটাতে কোনো আধান থাকবে না, ভেতরে কোনো আধান দিলে সে সবসময় পৃষ্ঠে চলে যাবে, মানে আধান সবসময় পরিবাহীর পৃষ্ঠে অবস্থান করে। অর্থাৎ ভেতরের গোলকে যদি আধান না থাকে, তাহলে এটি ধরা যেতে পারে যে ভেতরের গোলকটা নেই ভেবে নাও, শুধু এটা এরকম বি ব্যাসার্ধের গোলকের যা ধারকত্ব হয়, তো এটারও তুল্য ধারকত্ব একই হবে। তো আমরা জানি সি সমান 4 পাই, যদি বায়ু মাধ্যম হয় এপসাইলন নট, বি হয় এর ধারকত্ব, তাহলে এর ধারকত্বটা একই হবে। এবার 8-এর যে অঙ্কটি, যে ছবিগুলো রয়েছে, এক্ষেত্রে কার ধারকত্ব, আচ্ছা ধারকত্বের ক্রমটা বের করতে হবে। তাহলে দেখো, প্রথমে যে তিনটে গ্র্যাফ দেওয়া রয়েছে সেটা কি বনাম কি রয়েছে না, বিভব বনাম আধান। তাহলে এর নতি কোন রাশিকে বোঝায়? তো নতি ডিভি বাই ডি কিউ বা ভি বাই কিউ, যে রাশি হবে সেই রাশিকে বোঝাচ্ছে। তাহলে এক্ষেত্রে ভি 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 থাকলো, আর কিউ সমান তো সিভি হয়, তাহলে এটা 1/c কে বোঝাচ্ছে। তাহলে প্রথম ক্ষেত্রে 1/c1 এর মান হবে tan30। তাহলে এখান থেকে c1 বের করে নাও, এটা √3, মান 1.732। অনুরূপে দ্বিতীয়টার ক্ষেত্রে c2 1/√3, আর তৃতীয় ক্ষেত্রে c3 1, আর চতুর্থ ক্ষেত্রে কিন্তু এটা কিউ বনাম ভি রয়েছে। তাহলে এক্ষেত্রে নতি কিউ বাই ভি রাশিকে বোঝাবে, অর্থাৎ কিউ সমান সিভি যদি বসাই তাহলে সি রাশিকে বোঝাচ্ছে, অর্থাৎ এর নতি ডাইরেক্ট ধারকত্বকে বোঝাবে। তাহলে এর সি ফোর সমান tan 60° হবে। তাহলে c4 এর মান √3, 1.732। তাহলে এক্ষেত্রে দেখো c1 আর c4 একই, তাহলে c1 c4 একই, আর এর থেকে c3 কম, আর c2 সবচাইতে কম, অর্থাৎ বি অপশন ঠিক হচ্ছে। এবার 9-এর যে প্রশ্নটি রয়েছে, আধানের রাশিমালা দেওয়া রয়েছে, পরিবাহীর মধ্য দিয়ে সর্বনিম্ন তড়িৎ প্রবাহের মান কত বের করতে হবে। তো এখান থেকে আগে এর ডেরিভেটিভ করে আইটা বের করে নাও। আমরা জানি আই সমান ডি কিউ বাই ডিটি হয়। তো এটা প্রবাহের রাশিমালা, সরল করলে প্রবাহের রাশিমালা এটা হচ্ছে। এবার দেখো আইটা তো টি এর উপর নির্ভর করছে, টি এর কোন মানের জন্য আই সবচেয়ে বেশি হবে বা সবচেয়ে কম হবে, তার এটা অঙ্কের চরম মান অবম মান চ্যাপ্টারে আছে, তার জন্য ডিআই ডিটি
0 হতে হয়। অর্থাৎ এই যে আয়ের রাশিমালা ওইটার আরেকবার ডেরিভেটিভ করে নাও। ডেরিভেটিভ করলে তাহলে ডেরিভেটিভটা এটা হচ্ছে, তাহলে এখান থেকে টি এর মানটা পেয়ে যাবে, টি এর মান b/c। তো ওই টি এর মানটা আয়ের যে রাশিমালা, আয়ের যে এই যে রাশিমালা আছে, এই রাশিমালাটা বসিয়ে নাও। তাহলে বসালে আয়ের মানটা পেয়ে যাবে, আই মিনিমাম যেটা তার মানটা পেয়ে যাবে। এবার 10-এর যে অঙ্কটি আছে, তো আর ব্যাসার্ধের একটা রিং রয়েছে, এর ব্যাসার্ধ আর, তো রিং এর গায়ে অনেকগুলো আধান রয়েছে, ইনফিনিটি সংখ্যক আধান রয়েছে, যাদের মানগুলো দেওয়া রয়েছে কিউ, কিউ/2, কিউ/4, কিউ/8 ইত্যাদি ইনফিনিটি আধান রয়েছে। তাহলে এদের রিংটি যদি ওমেগা কৌণিক বেগে আবর্তিত হয় তাহলে তুল্য প্রবাহ মাত্রা কত? আচ্ছা, আমরা জানি I সমান কিউ/টি। তো কিউটা কি? কিউটা হচ্ছে মোট কত আধান প্রবাহিত হচ্ছে। ধরো এই রিংটা যদি এক পাক খায়, তাহলে আমি একটা পয়েন্ট মার্কিং করে দিচ্ছি। ধরো এই যে পয়েন্টটা, এই বিন্দু। তো রিং যদি এক পাক খায় তাহলে মোট কত আধান ফ্লো হচ্ছে? না, এক পাক খেলে সব আধানগুলোই কিন্তু এই বিন্দু দিয়ে ক্রস করে যাচ্ছে। তাহলে মোট আধান কত হচ্ছে? মোট আধান হচ্ছে সব আধানগুলোর যোগফল হবে ইত্যাদি। এটা হচ্ছে নেট কত আধান ফ্লো হলো সেটা এটা। তাহলে কিউ এর মানটা দেখো, কিউ এর মানটা সেজন্য আমি এখানে যোগ করে নিয়েছি। আর এক পাক মানে কি? সেটাই তো পর্যায়কাল, সেজন্য টি এর মানটা আমি ক্যাপিটাল টি বসিয়ে নিয়েছি। এবার এটা যদি সরল করি, টি এর মান 2π/ω, আর উপরে যদি কিউ কমন নেই, তাহলে সেক্ষেত্রে দেখো এটা একটা সূত্র হয়ে যাচ্ছে, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স এর কিউব ইত্যাদি। এটা কার বিস্তৃতি? না, এটা হচ্ছে এই রাশিটার বিস্তৃতি। তাহলে সরল করলে এখান থেকে তুমি এটা পেয়ে যাবে। এরপর 11-র যে অঙ্কটি রয়েছে, এক্স ও ওয়াই এর মধ্যে বিভব পার্থক্য কত বের করতে হবে। আচ্ছা দেখো, আমি এর তুল্য সার্কিটটা এঁকে নিয়েছি। এক্ষেত্রে একটু লক্ষ্য করো, এই যে 20 ওহম, 30 ওহম, 60 ওহম, এই তিনটে কিন্তু সমান্তরাল সমবায় রয়েছে। তাহলে এদের তুল্য রোধ কত হবে? 60 আর 30 মিলিয়ে কত হয়? 60 30 কষে দেখবে 20 হবে। আর সেই 20-র সাথে এই 20 সমান্তরাল, তাহলে 20 মিলিয়ে 10 হবে। অর্থাৎ এই তিনটের তুল্য রোধ 10 ওহম। সেজন্য এখানে 10 ওহম করে নিয়েছি। একই রকম নিচের যে দুটো রোধ আছে, 24 ওহম, 8 ওহম, এই দুটো সমান্তরাল সমবায় রয়েছে। তাহলে এদের তুল্য রোধ কত হচ্ছে? সহজে করতে চাইলে 24 ইন্টু 8/24 প্লাস 8। তাহলে 24 ইন্টু 8/24 প্লাস 8, এটা সরল করলে হচ্ছে এটা 6 ওহম হচ্ছে। তাহলে ওদের পরিবর্তে 6 ওহম বসিয়ে নাও। 6 ওহমের দুদিকের ভোল্টেজ কিন্তু এটা 48 ভোল্ট হবে, এটা 48 ভোল্ট। তাহলে এক্ষেত্রে এই 6 ওহমের ক্ষেত্রে ভি সমান আইআর লাগিয়ে নাও। তাহলে আই এর মানটা বের করতে চাই আমি, আর আর এর মানটা 6। তাহলে আই আর সমান ভি 48। তো এখান থেকে আই এর মান পেয়ে যাবে এটা 8 ওহম, 8 অ্যাম্পিয়ার হচ্ছে। অর্থাৎ বর্তনীতে 8 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। এবার এই যে 3 ওহম, 10 ওহম, 6 ওহম, 1 ওহম, এদের প্রত্যেকের মধ্য দিয়ে কিন্তু ওই 8 অ্যাম্পিয়ার কারেন্টই ফ্লো হবে, কারণ প্রত্যেকেই শ্রেণী সমবায় রয়েছে। তাহলে এক্ষেত্রে সহজে করতে চাইলে এদের তুল্য রোধ বের করে নাও। তাহলে 3, 10, 6, 1 এগুলো যোগ করলে হচ্ছে 10, 20, 21। আচ্ছা, যোগ করলে এটা 20 ওহম হচ্ছে, তুল্য রোধ হচ্ছে 20 ওহম। তাহলে এক্ষেত্রে আবার সেই ভি সমান আইআর লাগিয়ে নাও। ভি হলো এক্স ও ওয়াই এর মধ্যে বিভব পার্থক্য, ভি এক্স মাইনাস ভি ওয়াই। আর আই এর মান তো পেয়ে গেছি 8 অ্যাম্পিয়ার, আর আর মানে এদের মোট রোধ 20 ওহম। তাহলে এটা হচ্ছে 160 ভোল্ট। দেখো পি বাই কিউ কত? পি বাই কিউ হচ্ছে 2/3। তাহলে 2/3
R/S কত? R হচ্ছে 4, S হচ্ছে 6, তাহলে সরল করলে 2/3, অর্থাৎ P/Q সমান R/S মিলে যাচ্ছে, অর্থাৎ এটা একটা হুইটস্টোন ব্রিজ। তো হুইটস্টোন ব্রিজে কি হয় জানি, যে এই 7 ওহমের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। তাহলে 7 ওহমকে বাদ দিয়ে সার্কিটটা এঁকে নাও। তাহলে 2, 3 শ্রেণী সমবায় এদের তুল্য 5 ওহম, আবার 4, 6 শ্রেণী সমবায় এদের তুল্য 10 ওহম, আর এই 5, 10 সমান্তরাল এদের তুল্য হচ্ছে, সহজে করতে চাইলে গুণফল বাই যোগফল, তাহলে 10-3 ওহম, অর্থাৎ তুল্য রোধ কিন্তু 10-3 ওহম, অর্থাৎ বিবৃতি 1 ঠিক রয়েছে। তাহলে বিবৃতি 1 ঠিক আছে। এবার বিবৃতি 2 কি বলা আছে, যে 7 ওহম মানের রোধকটির মধ্য দিয়ে কোনো প্রবাহ যায় না। এটা তো ঠিকই আছে, 7 ওহমের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, কারণ এটা নিস্পন্দ অবস্থায় রয়েছে। এরপর 13 দাগের যে প্রশ্নটি রয়েছে, একটা পোটেনশিওমিটার সিস্টেম দেওয়া রয়েছে, বলা আছে যে পোটেনশিওমিটারের 60 সেমি দৈর্ঘ্যের নিস্পন্দ বিন্দু পাওয়া গেছে, আর একটা কোষ লাগানোর জন্য এই 60 সেমি দৈর্ঘ্যে নিস্পন্দ বিন্দুটা পাওয়া গেছে। এবার এই কোষের সঙ্গে যদি আমি বিভিন্ন মানের রোধ যোগ করতে থাকি সমান্তরাল সমবায়ে এইভাবে, তাহলে কি হবে? তাহলে দেখো, নিস্পন্দ অবস্থায় কোষের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছিল না, তাহলে এক্ষেত্রে কোষের দুদিকের বিভব পার্থক্য সমান কোষটির ইএমএফ কিন্তু। এবার আর লাগানোর জন্য কি হচ্ছে না, আর লাগানোর জন্য কোষ একটা এই আর এর মধ্য দিয়ে এই ডিরেকশনে একটা কারেন্ট ফ্লো করাবে সবসময়, অর্থাৎ কোষের মধ্য দিয়েও একটা কারেন্ট ফ্লো হচ্ছে সবসময়, আই কারেন্ট ধরে নিচ্ছি, এটা আই, যার জন্য কোষের দুদিকের যে বিভব পার্থক্য আগে কত ছিল, আগে ছিল ই, মানে কোষটার ইএমএফ যেটা সেটাই ছিল। এখন কি হবে না, আই কারেন্ট ফ্লো হওয়ার জন্য কোষের দুদিকের বিভব পার্থক্য একটু কমে যাবে, কমে গিয়ে কত হবে না, এই আই আর হবে, মানে এই আর এর দুদিকের বিভব পার্থক্য যা হবে কোষের দুদিকের বিভব পার্থক্য তাই হবে। তাহলে এক্ষেত্রে দেখো, নিস্পন্দ বিন্দু কি আর 60 সেন্টিমিটারে পাওয়া যাবে? 60 সেন্টিমিটারে পাওয়া যাবে না। তার কারণ পোটেনশিওমিটার সিস্টেমে কি হয়, এর দুদিকের বিভব পার্থক্য যা হয় আর এই দৈর্ঘ্যের বিভব পার্থক্য তাই হয়। এবার যদি কারেন্ট পাঠানোর জন্য ধরো এই আর এর মধ্য দিয়ে কারেন্ট পাঠানোর জন্য এর দুদিকের ইএমএফ কমে যাচ্ছে, তাহলে এই দৈর্ঘ্যটাকেও কিন্তু কমতে হবে, মানে এই দিকের ভোল্টেজটাও কমতে হবে, যার জন্য নিস্পন্দ বিন্দু আর 60-এ পাবো না, এর চাইতে কম দৈর্ঘ্যে পাবো, মানে আরো নিস্পন্দ বিন্দু আরো ওপরের দিকে পাবো, অর্থাৎ এই দৈর্ঘ্যের মানটা কমে যাবে। তাহলে এবার এক্ষেত্রে আমি দেখে নিচ্ছি যে কোষের দুদিকের বিভব পার্থক্য ঠিক কত হচ্ছে। তাহলে ভি সমান আই আর, কোষের দুদিকের বিভব পার্থক্য এটাই হবে আই আর। আই এর মান কত, মানে এই ডিরেকশনে যে কারেন্ট এটা আই, আই সমান দেখো, আই সমান মোট ইএমএফ বাই মোট রোধ, মোট ইএমএফ কোষের ইএমএফ, মোট রোধ কত হচ্ছে না এই আর প্লাস কোষের যে অভ্যন্তরীণ রোধ স্মল আর, এটা হচ্ছে। এবার যদি এটাকে একটু সরল করে নিই, লব ও হরকে আর দিয়ে ভাগ করে নাও, তাহলে এটা এরকম হচ্ছে। এবার দেখবো যে যদি এই আর এর মান, ক্যাপিটাল আর এর মান যদি বাড়াই, তাহলে ভি এর মান কি হবে? দেখো, যদি ক্যাপিটাল আর কে বাড়াই, তাহলে এই রাশিটা কিন্তু এই রাশিটার মান কমবে, তাহলে আমি আর কি বাড়াচ্ছি, আর বাড়লে কি দেখলাম, এই রাশিটা কমবে, এই রাশিটা কমছে, অর্থাৎ এই টোটাল এই রাশিটার মান কিন্তু কমছে, অর্থাৎ এই ভগ্নাংশের যদি নিচে কমে, গোটা ভগ্নাংশের নিচে কমলে সেই ভগ্নাংশের মানটা বাড়ে, অর্থাৎ ভি এক্ষেত্রে বাড়বে, তাহলে ভি বাড়বে। এই আর এর মান যত বৃদ্ধি পাবে, আর যত বৃদ্ধি পাবে
এই দুদিকের বিভব পার্থক্য তত বৃদ্ধি পাবে, অর্থাৎ এই দৈর্ঘ্যটাও তত বাড়বে। তাহলে সবচেয়ে কম ছয়ের তুলনায় যত এই রোধের মানটা বাড়াবে তাহলে এই নিস্পন্দ বিন্দু এটাও কিন্তু বাড়তে থাকবে। তাহলে এটা সেই অনুযায়ী সাজিয়ে নিলেই হয়। তাহলে এক্ষেত্রে বি অপশন ঠিক হচ্ছে। এরপর 14 দাগের যে অঙ্কটি রয়েছে, 14 দাগের অঙ্কটি কোনো ক্যালকুলেশন ছাড়াই করা যায়, আর ক্যালকুলেশন করেও করা যায়। আমি দুভাবেই করতে দেখিয়ে দিচ্ছি। তাহলে এক্ষেত্রে অপশন এ লক্ষ্য করো। অপশন এ তে দেখো ওপরে কি রয়েছে, ওপরে রয়েছে R2 মাইনাস R1, R2 মাইনাস R1 অর্থাৎ ব্যাসার্ধের বিয়োগফল। তো ব্যাসার্ধের বিয়োগফল সমান ব্যাসার্ধই হবে। তো ব্যাসার্ধের একক কি হয়? ব্যাসার্ধের একক হয় মিটার। আমি এককটা শুধু বসিয়ে নিচ্ছি, মিটার। এবার নিচে যে সিগমা আছে, সিগমার একক কি হয়? সিগমার একক হয় ওহম ইনভার্স মিটার ইনভার্স। আচ্ছা, এটা আমি নিচে এখানে দেখিয়ে দিচ্ছি, এটা মিটার, আর সিগমার হচ্ছে ওহম ইনভার্স মিটার ইনভার্স। আর এটা কি R1 ইন্টু R2, অর্থাৎ দুটোই ব্যাসার্ধ, তো তাহলে মিটার ইন্টু মিটার। তাহলে যদি এটা সরল করে দেখবে এটা হচ্ছে, এটা ওহম হচ্ছে। এবার অপশন বি তে কি রয়েছে দেখো, অপশন বি নিচে রয়েছে সিগমা, তাহলে 1 বাই ওহম ইনভার্স মিটার ইনভার্স। আর এলএন দিয়ে যা কিছু থাকবে এর কোনো মাত্রা হয় না, এলএন এর মধ্যে যা থাকে সেটা মাত্রাহীন রাশি হতে হয়। যাই হোক, এখানে তাছাড়া R2/R1 সমজাতীয় রাশির অনুপাত, এখান থেকেও বলা যায় যে এটা মাত্রাহীন। তাহলে এটা হচ্ছে ওহম ইন্টু মিটার। অবশ্যই এটা রোধের একক নয়, তাহলে এই অপশন কখনো এটা ঠিক হতে পারে না। তো একইভাবে দেখে নাও যে অপশন সি ডি এগুলো ঠিক হবে না। সিগমার একক হচ্ছে ওহম ইনভার্স মিটার ইনভার্স, R1 R2 মানে মিটার ইন্টু মিটার বাই 4 পাইয়ের তো কোনো একক নেই, তাহলে R2 মাইনাস R1 মানে ব্যাসার্ধের বিয়োগফল, মানে দৈর্ঘ্যকেই বোঝাবে, মানে মিটার হবে। তাহলে মিটার মিটার বাদ দিয়ে দাও, মিটার মিটার ইনভার্স বাদ দিয়ে দাও, তাহলে এটা হচ্ছে ওহম ইনভার্স। তাহলে এটাও রোধের একক হচ্ছে না, তাহলে এটাও হচ্ছে না। তো একইভাবে টু টু পাইয়ের তো কোনো মাত্রা নেই বা এককও নেই। সিগমা কত হচ্ছে ওহম ইনভার্স মিটার ইনভার্স, আর নিচে সেই এলএন যুক্ত রাশি রয়েছে, এটা মাত্রাহীন হয়, তাহলে এটাই হবে। এটাও কিন্তু রোধের একক হচ্ছে না, তাহলে এই অপশনটাও হচ্ছে না। তাহলে একমাত্র এই অপশন ঠিক হচ্ছে। এবার যদি এটা ক্যালকুলেশনের সাহায্যে দেখতে চাও সেটাও আমি দেখিয়ে রেখেছি। তাহলে এক্ষেত্রে কি করেছি দেখো, আমি এক্স দূরত্বে একটা ডিএক্স বেধের একটা খোলক কল্পনা করে নিয়েছি। তো ওই খোলকটার রোধ বের করব আগে। তো ওই খোলকটা রোধ কত হবে সেটা বোঝার জন্য এই যে খোলকটা, এই খোলকটাকে এইভাবে এঁকে রেখেছি, মানে খোলকটাকে কেটে বের করে এরকম করে তুমি ছড়িয়ে নাও। তাহলে সেক্ষেত্রে খোলকটার বেধ কিন্তু ডিএক্স, আর এর যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল কত হচ্ছে? ক্ষেত্রফল কিন্তু 4 পাই x স্কোয়ার। তাহলে এবার এটা রোধ কত হবে? আর সমান রো এল বাই এ, রো এর মান রো, আর এল হচ্ছে পরিবাহী যে বেধ এক্ষেত্রে ডিএক্স, আর এরিয়া কত হচ্ছে 4 পাই x স্কোয়ার। তাহলে ডিআর এর মান পেয়ে গেলাম। এবার যদি এটার ইন্টিগ্রেশন করো তাহলে মোট রোধ পেয়ে যাবে। তাহলে দেখো ডি এর বেধ বিশিষ্ট অংশের রোধ ডিআর ধরা হয়েছে, যার মানটা ডিআর সমান এটা হচ্ছে। এবার যদি এটার ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু মোট রোধটা পেয়ে যাবে। তবে ইন্টিগ্রেশনের লিমিট R1 থেকে শুরু, R2 তে গিয়ে শেষ। এবার ইন্টিগ্রেশনটা দেখে নাও এক্ষেত্রে। এবার 15 দাগের যে অঙ্কটি রয়েছে, 15 দাগের অঙ্কটি আমি অন্য একটা ভিডিওতে করে রেখেছি, লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখে নেবে।
এবার 16 দাগের যে প্রশ্নটি রয়েছে, বিবৃতি 1-এ বলা আছে গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণী সমবায়ে ওটা উচ্চমানের আছে, উচ্চমানের রোধ যুক্ত করে ক্ষতির হাত থেকে রক্ষা করা যায়। এটা ঠিকই রয়েছে। আমরা জানি যে ভোল্টমিটার সিস্টেমে কি করা হয়, গ্যালভানোমিটার ধরো এটার সঙ্গে শ্রেণী সমবায়ে উচ্চমানের রোধ যোগ করতে হয় উচ্চ ভোল্টেজের বা উচ্চ প্রবাহের হাত থেকে একে রক্ষা করার জন্য। 2-এরটা বলা আছে গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরালে নিম্নমানের রোধ যুক্ত করে ক্ষতির হাত থেকে রক্ষা করা যায়। এটা অ্যামিটার সিস্টেমে কি করা হয় না, গ্যালভানোমিটার তার সঙ্গে একটা সমান্তরালে নিম্নমানের রোধ দিয়ে দাও। তো এক্ষেত্রে কি হয়, বেশিরভাগ প্রবাহটা এই নিম্নমানের রোধ শান্টের মধ্য দিয়ে পাস হয়ে যায়, অর্থাৎ গ্যালভানোমিটার ক্ষতির হাত থেকে রক্ষা পায়। তাহলে এক্ষেত্রে 1, 2 দুটোই ঠিক রয়েছে। এরপর 17 দাগের যে প্রশ্নটি রয়েছে, চৌম্বক ভেদ্যতা, মাত্রিয় সংকেত এবং একক বের করতে হবে। আচ্ছা, চৌম্বক ভেদ্যতা মানে মিউ, আমি ফর্মুলাটা এটা নিয়ে নিয়েছি। এক্ষেত্রে কিন্তু এল গুণ করতে হবে, কারণ এটা একক দৈর্ঘ্যে বলকে বোঝায়। যদি এল দিয়ে গুণ করি তাহলে সেটা এল দৈর্ঘ্যে বলকে বোঝাবে। তাহলে এখান থেকে মিউ নটের মাত্রাটা বের করে নাও। তাহলে এফ এর মাত্রা কি হচ্ছে, এফ এর মাত্রা mlt-2, 4 পাই এর মাত্রা নেই, আর মানে দৈর্ঘ্য এল, আর নিচে i1 i2 দুটোর মাত্রা আই হবে, দৈর্ঘ্যের মাত্রা এল, সরল করে নাও, এটা হচ্ছে। এবার যদি এর একক বের করতে হয় তাহলে এই সূত্র থেকে বের করলে সহজে পেয়ে যাবে। তো এখান থেকে মিউ নট সমান যেটা বের হচ্ছে দেখিয়ে রেখেছি। এবার শুধু এক্ষেত্রে এদের এককগুলো বসিয়ে নাও। এল এর একক হেনরি, দৈর্ঘ্যের একক মিটার, পাক সংখ্যার কোনো একক নেই, এন স্কোয়ারের একক নেই, এ ফর এরিয়া, মিটার স্কোয়ার, তাহলে সরল করলে হেনরি পার মিটার। এবার 18-র যে বিবৃতি 1-এ বলা আছে অসীম দৈর্ঘ্য সলিনয়েডের প্রান্তবিন্দুতে চৌম্বক ক্ষেত্র মধ্যবিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অর্ধেক হয়। এটা কিন্তু ঠিকই আছে। যদি বড় সাইজের সলিনয়েড হয় এক্ষেত্রে এর মাঝখানে চৌম্বক ক্ষেত্র যদি বি হয়, এর ধারে কিন্তু b/2 হয়, প্রান্ত বিন্দুতে b/2 হয়, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র ধারের দিকে কিন্তু সুষম হয় না, শুধুমাত্র মাঝখানের দিকটাতেই চৌম্বক ক্ষেত্র সুষম হয়। যাই হোক, বিবৃতি 1 ঠিক রয়েছে। বিবৃতি 2-এ কি বলা আছে, অসীম দৈর্ঘ্য সলিনয়েডের প্রান্ত বিন্দুতে চৌম্বক ক্ষেত্র মধ্যবিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দ্বিগুণ। না, এটা তো ভুল রয়েছে। এরপর 19-এর যে অঙ্কটি রয়েছে, সলিনয়েডের পাক সংখ্যা বের করতে হবে। তাহলে বি সমান মিউ নট এনআই লাগিয়ে নাও। এক্ষেত্রে এই এন কিন্তু একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, অর্থাৎ এল দৈর্ঘ্যে পাক সংখ্যা যদি এন হয় তাহলে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা হবে n/l, তো এটাই স্মল এন। তাহলে এবার মানগুলো যদি বসিয়ে নেই এখান থেকে তুমি এন এর মানটা বের করতে পারবে। তাহলে এন সমান হচ্ছে এটা। তো এক্ষেত্রে দেখো পায়ের মান যদি 3.14 বসিয়ে নেই আর এর সঙ্গে 16 যদি গুণ করে দিই সেটার মান হচ্ছে 50.24। এবার ধরে নাও এটাকে 50ই ধরে নাও, যদি 50 হয় তাহলে এটা কি, এটা 2000 হওয়ার কথা ছিল। এবার যেহেতু 50-এর চেয়ে সামান্য বেশি, ভগ্নাংশের নিচে একটু বেশি হলে তার মানটা কম হয়, সেই জন্য 2000-এর থেকে একটু কম 1990 হবে এটা। 20 দাগের যে অঙ্কটি রয়েছে, একই গতিসম্পন্ন একটি প্রোটন, একটি ডয়টেরন ও একটি আলফা কণা এদের সুষম চৌম্বকক্ষেত্রে লম্বভাবে প্রবেশ করলো, এদের ব্যাসার্ধের অনুপাত কত বের করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে সূত্রটি হলো আর সমান mv/bq। তো এক্ষেত্রে দেখো প্রত্যেকের গতি সমান, অর্থাৎ প্রত্যেকের ভি একই, আর একই চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করেছে, তাহলে প্রত্যেকের বিও একই হচ্ছে, অর্থাৎ আর সমানুপাতিক m/q। এবার প্রোটন কি, প্রোটন মানে সাধারণ হাইড্রোজেন, তার যে নিউক্লিয়াস মানে 1h1, অর্থাৎ তার ভর হচ্ছে 1 একক, আর আধান নিচেরটা আধানকে বোঝায়, আধানও 1 একক।
আর ডয়টেরিয়াম 1H2, অর্থাৎ ভর 2 একক, আধান 1 একক। আর যেটা আলফা কণা, আলফা হচ্ছে হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস, তাহলে ভর হবে 4 একক, আধান হবে 2 একক। এবারে যদি মানগুলো পরপর বসিয়ে নিই তাহলে অনুপাতটা 1:2:2 হচ্ছে। এরপর 21 যে বিবৃতি এতে বলা আছে, একই সাইক্লোটনের মধ্যে বিবৃতি এতে বলা আছে, একটি সাইক্লোটনের মধ্যে আহিত কণার বেগ কখনোই একটি নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে যেতে পারে না। আচ্ছা, এটা কিন্তু ঠিকই রয়েছে। সাইক্লোটন যন্ত্রে কি হয়, আর সমান mv/bq, অর্থাৎ আর এর সঙ্গে কিন্তু ভি এর সমানুপাতিক সম্পর্ক। বেগ যদি খুব বাড়াতে হয় তাহলে তার ব্যাসার্ধও কিন্তু তার সমানুপাতে বেড়ে যাবে। সেই জন্য বেগকে তুমি খুব বেশি বাড়াতে পারবে না, কারণ সাইক্লোটনের ব্যাসার্ধ তো একটা নির্দিষ্ট, তাই তার বেগ বাড়াতে গেলে ব্যাসার্ধও বেড়ে যাবে। মানে খুব বেশি ব্যাসার্ধ যখন হবে তখন এই ধারে এই টাচ করে যাবে, দেওয়ালের সাথে টাচ করে যাবে, তাই ব্যাসার্ধ খুব বেশি বাড়ানো যায় না। কারণে বলা রয়েছে বেগ বৃদ্ধি পেলে কণাটির পর্যায়কালও বৃদ্ধি পায়। না, এটা তো ভুল, কারণ পর্যায়কালের ফর্মুলা এটা। পর্যায়কালে দেখো কোনো বেগ যুক্ত রাশিমালা নেই এখানে, মানে বেগের উপর পর্যায়কাল নির্ভরই করে না, এটা ধ্রুবক, অর্থাৎ এটা ভুল রয়েছে। তাহলে এ ঠিক আর বি ভুল। এরপর 22 যে অঙ্কটি রয়েছে, এটা একটা চৌম্বক দ্বিমেরু, এটাকে 45 ডিগ্রি কোণে বাঁকানো হয়েছে, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা এটা কিন্তু 45 ডিগ্রি, মানে π/4। তার এর লেন্থ কত হবে, এটা হয় আর থিটা। থিটার মান কত, থিটার মান π/4, তাহলে এটা হচ্ছে r ইন্টু π/4, অর্থাৎ দ্বিমেরুর দৈর্ঘ্য কিন্তু π/4। তাহলে পূর্বেও দৈর্ঘ্য কিন্তু এটা π/4ই হবে। তাহলে পূর্বে চৌম্বক দ্বিমেরু ভ্রামক কত ছিল না, মেরু শক্তিটা আমি ধরে নিচ্ছি যে প্রত্যেকটার মেরু শক্তি কিউএম, তাহলে ক্ষেত্রে মেরু শক্তি ইন্টু কার্যকর দৈর্ঘ্য, এটাই হচ্ছে পূর্বের চৌম্বক দ্বিমেরু ভ্রামক এম। এবার দ্বিতীয় ক্ষেত্রে এটা কত হবে, তাহলে দেখো এই π/4 এই অ্যাঙ্গেলকে যদি সমান 2 ভাগে ভাগ করি তাহলে প্রত্যেক ভাগের দৈর্ঘ্য কত হবে, π/8 করে হচ্ছে। এবার এক্ষেত্রে দেখো মেরু শক্তির মান কিন্তু কিউএমই রয়েছে, শুধু ওদের মধ্যে দূরত্বটা একটু কমে গিয়ে ধরে নাও দূরত্ব এখন এক্স হয়েছে, ওই এক্স এর মানটা বের করব। এবার দেখো এটার মান তো আর, তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে, যেটা x/2, যেটা x/2 এর মান কত হচ্ছে x/2 সমান আর সাইন থিটা, তাহলে আর সাইন π/8। তাহলে দুইটা যদি ওদিকে পাঠাই এক্স এর মান পেয়ে যাব 2r সাইন π/8। তাহলে এখন নতুন মেরু শক্তি কি হবে না, মেরু শক্তি ইন্টু কার্যকর দৈর্ঘ্য এক্স, যেটা সেটার মান 2r সাইন π/8। এবার দুটোর অনুপাত করে নাও, পরে এম প্রাইম, আগে ছিল এম প্রাইমের মান এটা আর পূর্বে এম এটা, তো এটাকে সরল করলে তুমি এখান থেকে পেয়ে যাবে 8/π ইন্টু সাইন π/8। তাহলে এমটা যদি ডান দিকে পাঠিয়ে নেই তাহলে এটা অ্যান্সার হচ্ছে। এরপর 23 যে অঙ্কটি রয়েছে, কক্ষীয় বেগের জন্য চৌম্বক ভ্রামক কত হবে। আচ্ছা, আমরা জানি যে চৌম্বক ভ্রামক পি এম সমান আই এ হয়, তাহলে ক্ষেত্রে আই সমান এন ই, এন কিন্তু এক্ষেত্রে কম্পাঙ্ক, আর এরিয়া কত, এরিয়া πr²। তো এক্ষেত্রে এন কম্পাঙ্ক দেওয়া রয়েছে, প্রতি সেকেন্ডে 10⁻16 বার ঘুরছে, আর ই ইলেকট্রনের আধান, এটা পায়ের মান বসিয়ে নাও, আর আর এর মানও দেওয়া রয়েছে, অ্যাংস্ট্রমে দেওয়া রয়েছে, একে মিটারে করে নাও, তাহলে r²
এবার যদি এটা সরল করো তাহলে এটার কাছাকাছি মান হচ্ছে 1.4 হচ্ছে প্রায়। এরপর 24-এর যে প্রশ্নটি রয়েছে, পরাচৌম্বক পদার্থের ক্ষেত্রে চৌম্বক প্রবণতার সাথে উষ্ণতার কি সম্পর্ক? আচ্ছা, পরাচৌম্বক পদার্থের ক্ষেত্রে চৌম্বক প্রবণতার সাথে উষ্ণতার ব্যস্ত সম্পর্ক হয়। তার লেখচিত্রটা এরকম হয়। এরপর 25-এর যে প্রশ্নটি রয়েছে, মাত্রা নির্ণয় করতে হবে। আচ্ছা, চৌম্বক ক্ষেত্রের মাত্রা নির্ণয় করার জন্য F সমান বিল এই সূত্রটা থেকে চৌম্বক ক্ষেত্রের মাত্রা বের করে নাও। তাহলে এটা অপশান বি এর সাথে মিলছে, একের সাথে বি এর অপশান মিলছে। এটা কিন্তু আচ্ছা, এক্ষেত্রে চুম্বক ফ্লাক্স যেটা, চুম্বক ফ্লাক্স সমান বি এ, ফাই সমান বি এ। তো বি এর মাত্রা তো আগেই বের করা হলো, বি এর সাথে এরিয়ার মাত্রা গুণ করে নাও, তাহলে এটা সি অপশানের সাথে মিল খাচ্ছে। আরেকটা রয়েছে চুম্বক ফ্লাক্স ঘনত্ব। আচ্ছা, চুম্বক ফ্লাক্স ঘনত্ব বলতে ফাই বাই এ, অর্থাৎ বি কেই বোঝাচ্ছে, চুম্বক ক্ষেত্রকেই বোঝাচ্ছে এটা। তাহলে এটাও কিন্তু বি এর সাথে মিলবে। এক্ষেত্রে তাহলে এক্ষেত্রে কিন্তু কোনো অপশানই মিলছে না, তাহলে এই প্রশ্নটি সম্ভবত ভুল রয়েছে। 26-এর যে অঙ্ক রয়েছে, একটা বর্গাকার কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত হবে যদি এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য এল হয়? এই প্রশ্নটার মধ্যে একটু ভুল রয়েছে। এটা বর্গাকার কুণ্ডলীর মধ্য দিয়ে সর্বোচ্চ অতিক্রান্ত ফ্লাক্স কত হবে, না সেক্ষেত্রে এই থিটার মান কত? থিটার মান 0 ডিগ্রি হবে। তাহলে অ্যান্সার হবে বি এল স্কোয়ার। এরপর 27-এর যে প্রশ্নটি রয়েছে, চৌম্বক ফ্লাক্স ঘনত্ব আর চৌম্বক ক্ষেত্রের মাত্রা সংকেত সমান। আচ্ছা, চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বলতে ফাই বাই এ, অর্থাৎ বি রাশিকেই বোঝাচ্ছে এটা, অর্থাৎ ফ্লাক্স ঘনত্বও যা আর চৌম্বক ক্ষেত্রেও তা। তাহলে এটা কিন্তু ঠিকই রয়েছে। এবার বিবৃতি 2 এ কি বলা আছে? চৌম্বক ফ্লাক্স এবং চৌম্বক ক্ষেত্রের মাত্রা সংকেত সমান। না, এটা তো আলাদা, কারণ চৌম্বক ফ্লাক্স হলো ফাই, ফাই মানে বি ইন্টু এ, আর চৌম্বক ক্ষেত্র বি হয়। তাহলে এটার মাত্রা আলাদা আলাদা হয়, তাহলে এটা ভুল রয়েছে। এবার 28-এর যে অঙ্কটি রয়েছে, এটি পরিবর্তী প্রবাহের সমীকরণ দেওয়া রয়েছে, এর কম্পাঙ্ক কত বের করতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো সাইন ওমেগা টি, এই রাশিটা কিন্তু 314, এটা কিন্তু ওমেগাকে বোঝায়, কারণ সাধারণ সমীকরণ তো এটা টি এর সঙ্গে যেটা থাকে এটা ওমেগা হয়। তাহলে যদি দুটো তুলনা করি, তাহলে ওমেগার মান 314, ওমেগা সমান 2 পাই এন, 2 পাই এন সমান তাহলে 314, এখান থেকে এন এর মান পেয়ে যাবে, এন এর মান হচ্ছে 50 হার্জ। এরপর 29-এর যে অঙ্কটি রয়েছে, পরিবর্তী প্রবাহের সমীকরণ আছে, আবার পরিবর্তী ভোল্টেজের সমীকরণ আছে। এক্ষেত্রে দেখো এদের মধ্যে প্রবাহের দশা এটা আর ভোল্টেজের দশা এটা, দুটো বিয়োগ করে না, তাহলে বিয়োগ করলে পাই/2, অর্থাৎ এই রাশিটা অর্থাৎ প্রবাহ পাই/2 দশাকোণে এগিয়ে রয়েছে। এরপর 30-এর যে প্রশ্নটি রয়েছে, আমরা জানি যে আবেশীয় প্রতিঘাত এটা হয়, আর সেক্ষেত্রে ওমেগা সমান 2 পাই এন, বা এক্ষেত্রে নিউ ধরা হয়েছে, তাহলে 2 পাই নিউ, তাহলে এক্স এর সাথে নিউ এর সমানুপাতিক সম্পর্ক। তাহলে এক্ষেত্রে গ্রাফ মূল বিন্দুগামী সরল রেখা হবে। 31-এর প্রশ্নে বলা আছে সর্বোচ্চ ক্ষমতা ব্যয়িত হয় যে এসি বর্তনীতে, এটা বিশুদ্ধ রোধক হবে, কারণ বিশুদ্ধ রোধকের ক্ষেত্রে cos থিটার মান কত হয়? cos থিটা সমান 1 হয়, ক্ষমতা গুণক সবচেয়ে বেশি হয়। আমরা জানি যে পাওয়ার সমান কি হয়? হাফ V0 I0 ইন্টু cos থিটা। তাহলে cos থিটা সবচেয়ে বেশি হলে পাওয়ার সবচেয়ে বেশি হবে। cos থিটার সবচেয়ে বেশি মান কখন হয়? cos থিটার মান এটার মান 1 হলে, cos থিটা 1 কোন ক্ষেত্রে হয়? না বিশুদ্ধ রোধকের ক্ষেত্রে হয়। এবার 32-এর যে অঙ্কটি রয়েছে, একটি এলসিআর বর্তনী দেওয়া রয়েছে, যার প্রত্যেকের দু প্রান্তের বিভব প্রভেদ দেওয়া রয়েছে। তো সেখান থেকে বর্তনীর ক্ষমতা গুণক বের করতে হবে। তো ক্ষমতা গুণক cos থিটা সমান R/Z, আবার জেড এর মান কি? জেড এর মান এই রাশিটা হয়। এবার লব ও হরকে আই দিয়ে গুণ করে নাও, আর নিচের আইটাকে ভেতরে ঢুকিয়ে নিলে প্রত্যেকের সাথে এইভাবে গুণ হয়ে যাবে।
এবার দেখো আই আর কি, আর এর দুদিকের ভোল্টেজ যেটা দেওয়া রয়েছে 80 ভোল্ট, এটা 80 ভোল্ট বসিয়ে নাও। এবার আই ওমেগা এল এটা কি, এটা হচ্ছে এল এর দুদিকের বিভব পার্থক্য যার মান দেওয়া রয়েছে 100। আই ইন্টু 1/ওমেগা সি এটা ধারকের দুদিকের বিভব পার্থক্য যার মান দেওয়া রয়েছে 40 ভোল্ট। এটা সরল করলে হচ্ছে 80/100, তাহলে এটা 0.8 হচ্ছে। 33-এর যে অঙ্কটি রয়েছে বিবৃতি 1-এ বলা রয়েছে তড়িৎ উৎসের সঙ্গে বর্তনীতে যুক্ত একটি ধারকের ক্ষেত্রের পরিবহন প্রবাহ সমান সরণ প্রবাহ। এটা কিন্তু ঠিকই রয়েছে। যখন ধারকের চার্জিং হয় তখন ধারকের মধ্য দিয়ে যা কারেন্ট যায় সেটাই ডিসপ্লেসমেন্ট কারেন্ট। এর প্রমাণ দেখো, প্রমাণ এখানে দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। তাহলে আইডি আর আইসি মানে সরণ প্রবাহ আর যে পরিবহন প্রবাহ দুটো কিন্তু এক্ষেত্রে সমান হয়। আবার বিবৃতি 2-এ বলা রয়েছে ধারকে কোনো একটা সময়ে যে আধান কেমনভাবে সঞ্চিত হচ্ছে তার সমীকরণ দেওয়া রয়েছে, সেখান থেকে সরণ প্রবাহ বের করতে হবে। এটা চাইলে তুমি 2-এরটা যেভাবে করা রয়েছে এভাবে করতে পারো, অথবা ডাইরেক্ট আইসি আর আইডি তো সমান হয়, তাহলে আইডি সমান আইসি করে নাও। আর আইসি মানে কন্ডাকশন কারেন্ট যেটা, সেটা সমান কি হয় না ডিকিউ ডিটি হয়। তো ডিকিউ ডিটির মান কি হবে, যে ডিকিউ ডিটির মান এখানে বের করা আছে, ডিকিউ ডিটির মান এটা হচ্ছে। এক্ষেত্রে এই 2πf এই ফ্যাক্টরটার একটা গন্ডগোল রয়েছে, তাহলে এটা ভুল রয়েছে। এবার 34-এর যে প্রশ্নটি রয়েছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে গড় চৌম্বক শক্তি ঘনত্ব মোট গড় শক্তি ঘনত্বের অনুপাত কত? আচ্ছা, চৌম্বক ক্ষেত্রে মোট শক্তি আর তড়িৎ ক্ষেত্রে মোট শক্তি সমান সমান ভাবে বন্টিত হয়, মানে মোট শক্তির অর্ধেক আছে চৌম্বক ক্ষেত্রে। তাহলে চৌম্বক ক্ষেত্রে 1 যদি ধরি, মোট শক্তি হবে কিন্তু 2, তাহলে অনুপাত হবে 1/2। একটা বিকিরণ মানে একটা ফোটন কণা, ধরে না একটা ফোটন কণা যদি পূর্ণ প্রতিফলক তলে বিক্ষিপ্ত হয় মানে প্রতিফলিত হয়, তাহলে মোট কত ভরবেগ স্থানান্তরিত হয়? দেখো এক্ষেত্রে ই সমান পিসি ফোটনের ক্ষেত্রে সমীকরণ হয়, তাহলে পি সমান ই/সি। ই হচ্ছে কি, ই হচ্ছে ফোটনের এনার্জি। এবার যদি বিক্ষিপ্ত হয় তাহলে মোট ভরবেগ কত হয়? ধরো আগে ভরবেগ ছিল পি, আর বিক্ষিপ্ত হওয়ার পরে তখন ভরবেগ হবে কিন্তু মাইনাস পি। তাহলে ভরবেগের পরিবর্তন কত? পি মাইনাস পি, তাহলে 2p হবে, অর্থাৎ পি এর মান ই/সি, তাহলে 2 ই/সি হবে।